ঈদের ছুটিতে রাজধানী ছাড়ার হিড়িক, ভোর থেকেই বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, গৃহযুদ্ধ ও সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ। চীন ও বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হচ্ছে, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি বেইজিংয়ের। ৭ এপ্রিল থেকে দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ঐকমত্য কমিশন, ১৬৬টি সুপারিশের বিষয়ে হবে আলোচনা। চালের কেজিতে বেড়েছে ৮ টাকা পর্যন্ত অতিরিক্ত মজুদ, ধান সংকটকে দায়ী করছেন মিল মালিকেরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। আজ থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় ঢাকা ছাড়ছে নগরবাসী। এতে ভোর থেকেই বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। ট্রেন ও বাস টার্মিনালগুলোর সামনে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। এসব সড়কে গাড়ি ঢুকতে ও বের হতে অনেক সময় লাগছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেল স্টেশন ও বাস কাউন্টারগুলোতে কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। তবে এত ভিড় ও গরমের মধ্যেও বাড়ি ফেরার আনন্দের কথা জানিয়েছেন তারা। বাড়তি ভাড়া নেওয়ারও তেমন কোনো অভিযোগ নেই। কমলাপুর রেল স্টেশনে ভিড় থাকলেও ট্রেনের সূচি ঠিক থাকায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। ঈদযাত্রার বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আজকে থেকে তো ঈদের ছুটি শুরু হয়েছে, ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষের ঢল কেমন দেখছেন? সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ যেমন বেড়েছে, স্ত্রী পরিজন সহ সবাই কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখন মহাসড়কে বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন গন্তব্যে যাওয়ার জন্য, এবং সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে চান্দনা চৌরাস্তা এলাকায়, ভোগড়া বাইপাস এবং টঙ্গী এলাকাতে কিন্তু এখন অনেকটাই গাড়ির ধীরগতি রয়েছে, গাড়ির জটলা রয়েছে। এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে ঈদ যাত্রায় মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি এখানে যে গাড়ির চাপ সেটি কয়েক গুণ বেড়ে যাওয়ায় এখানে কিন্তু গাড়ির জটলা তৈরি হয়েছে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু এখন অনেকটা ধীর গতিতে গাড়ি চলাচল করছে। আপনাকে বলে রাখি যে গাজীপুরের যে বিআরটি প্রকল্প ছিল, সেই প্রকল্পের 7টি উড়াল সেতু এর মধ্যে চালু করা হয়েছে, কিন্তু একটি চান্দনা চৌরাস্তা যে ঢাকাগামী উড়াল সেতু সেটি চালু করা সম্ভব হয়নি। ফলে ঢাকাগামী গাড়িগুলো কিন্তু নিচ দিয়েই যাচ্ছে, ফলে সেখানে গাড়ির একটি লম্বা সারি তৈরি হচ্ছে। এছাড়া যে উড়াল সেতু ব্যবহার করছে গাড়ি, সেই গাড়িগুলোর কিন্তু সংখ্যার বেশি থাকার কারণে এখানে গাড়ি কিছুটা ধীর গতি রয়েছে। ফলে এইসব পয়েন্টে বিশেষ করে যে যানজট প্রবণ এলাকাগুলো রয়েছে, চান্দনা চৌরাস্তা, বোটবাজার, টগি, চেরাগালি, গাজীপুর এলাকায়, এইসব পয়েন্টে কিন্তু গাড়ি একটু ধীর গতিতে চলাচল করছে, কিন্তু বাকি অংশ দিয়ে কিন্তু মোটামুটি স্বাভাবিক গতি রয়েছে গাড়ির। আর একই অবস্থা কিন্তু চন্দ্রা ত্রিমুন এলাকায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ওই অংশে কিন্তু গাড়ির চাপ সকাল থেকেই আমরা দেখেছি বেড়েছে। এবং সেখানে মানুষের উপস্থিতি, বিশেষ করে যারা উত্তরবঙ্গে যাবেন, আপনি জানেন যে সেখানে বৃহত্তর উত্তরবঙ্গের অনেক মানুষ সেই পয়েন্ট ব্যবহার করে তারা নির্দিষ্ট গন্তব্যে যান। সেই কারণে চন্দ্রা ত্রিমুন এলাকায় কিন্তু আমরা গাড়ির চাপ লক্ষ্য করেছি, এবং সেখানেও মানুষের উপস্থিতি
কয়েক গুণ বেড়েছে এবং আজকে অনেক শিল্প কারখানা ছুটি হয়েছে এবং আগামীকালও ছুটি হবে, সেই কারণে মানুষের ভিড় আরও বাড়তে পারে এমনটাই বলছেন এখানকার মহানগর পুলিশ এবং ট্রাফিক পুলিশ। এবং সেই বিষয়টি মাথায় রেখে তারা কিন্তু ট্রাফিক পরিকল্পনা সাজিয়েছেন এবং অতিরিক্ত পুলিশ সদস্য বিভিন্ন মোড়ে মোড়ে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা রয়েছে এখানে, বিভিন্নভাবে তারা এই যাত্রাকে স্বস্তিদায়ক করার জন্য কাজ করে যাচ্ছেন। তবে যাত্রীরা যেটি বলছেন যে আজকে তাদের যে এই যাত্রা সেখানে তেমন কোনো ভোগান্তি নেই, কিছুটা গাড়ির সংকট রয়েছে, তারপরেও তারা যেভাবে পারছেন বিভিন্ন বাস, মিনি বাস, ট্রাকে করে তারা কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং এই পয়েন্টগুলো দিয়েই তারা কিছুটা ধীরগতি হলেও মোটামুটি স্বস্তিদায়কভাবে এখন পর্যন্ত ঈদ যাত্রায় মানুষ তারা বাড়ি ফিরতে পারছেন। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি শুনছিলাম। আবুল হাসান, আরেকটি বিষয় আমাদেরকে একটু জানাবেন। প্রতি বছর আমরা দেখি যে অতিরিক্ত ভাড়া যে আদায়ের বিষয়টি, এটি যাত্রীদেরকে বেশ ভোগায়। এবছর কি এরকমের কোনো অভিযোগ পেয়েছেন? দেখুন, গতকাল এবং আজকেও আমরা বিভিন্ন মহাসড়কের পয়েন্টগুলো ঘুরে দেখেছি এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম। যাত্রীরা যেটি বলছেন যে গতকালও অভিযোগ করছেন যে ভাড়া 100 টাকা ছিল, সেই ভাড়া অনেক সময় 200 টাকা নেওয়া হচ্ছে এবং বাড়তি ভাড়ার যে অভিযোগ সেটি কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে পেয়েছি। এই বিষয়টি নিয়ে চালকরা যেটি জানিয়েছেন যে যেই গাড়িগুলো সাধারণত এখন গ্রামমুখী বা যাত্রায় মানুষকে নিয়ে তারা যাচ্ছেন, সেভাবে কিন্তু ফিরে আসার সময় যাত্রী পাচ্ছে না, অনেকটা খালি গাড়ি নিয়ে তাদের আসতে হচ্ছে, যে কারণে এখানে বাড়তি ভাড়া তারা নিচ্ছেন, এটাও কিন্তু চালকরা স্বীকার করেছেন। তবে এখানে যারা পুলিশ সদস্য রয়েছেন, বিশেষ করে পুলিশ কমিশনার যে ঘোষণা দিয়েছিলেন যে যদি বাড়তি ভাড়া নেওয়া হয় সেক্ষেত্রে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু আমরা আদৌ এই বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা নিতে দেখিনি। মোটামুটি বলা চলে যে যাত্রীদের কাছ থেকে যেভাবে পারছেন, কারণ হচ্ছে যে এই যাত্রায় মানুষ ঘরে ফিরতে চান যে কোনো উপায়ে, সেই কারণে তাদের একরকম জিমি করে কিন্তু এখন বাড়তি ভাড়া কিছুটা পরিবহন শ্রমিক এবং যারা এখানে রয়েছেন চালক এবং অন্যান্য সদস্য তারা নেওয়ার চেষ্টা করছেন এবং সেই কারণে মানুষের কিছু ভোগান্তি রয়েছে যাত্রীদের। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঈদযাত্রার আরো খবর নিয়ে জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মাহমুদুল হাসান, এই মুহূর্তে আমরা সকাল থেকেই দেখেছি যে ভোর থেকেই মানুষ বাড়ি ফেরার প্রতিযোগিতায় নেমেছে, এক হিসেবে বলা যায় যে এই বছর আপনি কি ধরনের ভিড় দেখতে পাচ্ছেন বাস টার্মিনালগুলোতে? মাহমুদুল হাসান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মাহমুদুল হাসান, আমরা সকাল থেকেই যাত্রীদের চাপ দেখেছি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, যেখানে ঢাকায় ঢোকার প্রবেশ পথ বা বের হওয়ার প্রবেশ পথ। সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে মাহমুদুল হাসানের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব। এই মুহূর্তে চলে যাচ্ছি আমরা নারায়ণগঞ্জে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল হাসান, এই মুহূর্তে আপনি ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের চাপ কেমন দেখছেন যাত্রীদের? রাকিবুল হাসান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জানাবেন যে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে এই মুহূর্তে যাত্রীদের চাপ কেমন দেখছেন? আজকে যেহেতু বন্ধের দিন এবং ঈদের ঘরে ফেরা মানুষের কিন্তু আজকে তাদের দেশের বাড়িতে যে তারা যাচ্ছে, যাত্রীদের সংখ্যা কিন্তু আজকে একটু বেশি। আমরা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কাঁচপুর সাইনবোর্ড এলাকায় আমরা এখন অবস্থান করছি। এই এলাকায় সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যারা কর্মজীবী মানুষ
তারা কিন্তু ঈদের যে ছুটি পেয়েছে, তারা আজকে শুক্রবার হওয়ার কারণে তারা কিন্তু দেশের বাড়িতে বিভিন্ন যানবাহনে করে তারা রওনা হয়েছেন। এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা কিছুটা যানবাহনের চাপ লক্ষ্য করছি, কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই নারায়ণগঞ্জ অংশের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কে কোথাও কিন্তু কোন রকমের যানজট নেই। তবে কয়েকটি পয়েন্টে যেখানে বাস স্ট্যান্ডগুলি আছে সেখানে গাড়ি ধীরগতিতে চলছে, তবে এইসব কারণে এটাকে যানজট বলা যাবে না। গাড়ি ধীরগতিতে চলছে, কিন্তু পুরো শহরটাই মানে পুরো সড়কেই একেবারে নির্বিঘ্নে যানবাহন চলছে। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যারা ঢাকা থেকে আসছেন এমন কয়েকজন যাত্রী যারা চট্টগ্রাম এবং সিলেটের বিভিন্ন জেলায় 19টি জেলায় যারা এখানে যাতায়াত করছেন, তাদের সাথে আমরা কথা বলছি। তারাও জানিয়েছেন যে এই সড়কটিতে তারা এখন পর্যন্ত যে আসছেন, তারা কোথাও কোনো রকমের যানজটে পড়েনি, তারা নির্বিঘ্নে চলাচল করছেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার এবং এই কাঁচপুর হাইওয়ের যে পরিদর্শক আছে তার সাথে আমরা কথা বলছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা এবং নির্বিঘ্নে যেন তারা বাড়িতে ফিরতে পারে, সেইভাবে কিন্তু এই প্রশাসনের পুলিশ কর্মকর্তারা তারা সেভাবে কাজ করছেন, যেন যানজট নিরসনের পাশাপাশি যাত্রীদের যেন এই মহাসড়কে নিরাপত্তা থাকে, তারা কিন্তু সেই দিকটা নজরে রেখেই তারা কাজ করছেন। এবং ঈদের আগের দিন পর্যন্ত তারা নিরাপত্তার জন্য তারা নারায়ণগঞ্জ থেকে জানাছিলেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। এই মুহূর্তে আমরা আবারও চলে যাচ্ছি মহাখালী বাস টার্মিনালে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, এই মুহূর্তে আপনি যাত্রীদের চাপ কেমন দেখছেন? ঈদ যাত্রা যে এবারের ঈদ যাত্রা, সেই যাত্রায় এখন পর্যন্ত যে তথ্য তা হলো যে ভোগান্তি বলতে অন্য বা যে ভোগান্তি বুঝি সেগুলো কিন্তু এখনো দেখা যায়নি। বিশেষ করে বিলম্বে যে বাস ছেড়ে যায়, সেই বিলম্বে বাস ছেড়ে যাওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি যে এখনো পর্যন্ত চোখে পড়েনি। বিভিন্ন যে বাস স্ট্যান্ডে যাওয়া হয়েছে, গতকাল রাতেও কিন্তু এই মহাখালী থেকেও আমরা কথা বলেছি, সেখানেও দেখেছি যে বিলম্বের যাওয়ার বিষয়টি নেই। তবে গতকালকে যাত্রী সংখ্যা কম ছিল, এ কারণে অনেক বাস যাত্রী ভর্তি করে নেওয়ার জন্য দেরিতে ছেড়েছে। তবে আজকে এখন পর্যন্ত যেটি যারা এখানে বাসের সঙ্গে সংযুক্ত আছেন, যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, তারা বলছেন যে আজকে যাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি হবে এবং বিশেষ করে দুপুরের পর যাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। কেননা গার্মেন্টস আজকেই ছুটি হয়ে যাবে, এই কারণে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ঠিক একদম ভোরবেলায় দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য ঘরমুখ মানুষ তারা এখানে এসেছেন, অর্থাৎ মহাখালী বাস টার্মিনালে এসেছেন এবং একই সঙ্গে বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে বেশ কিছু বাস দেখেছি যেখানে পুরোপুরিভাবে বাস যে যাত্রী, সেই যাত্রী ছেড়ে পায়নি এবং অনেক বাসই ছেড়ে গেছে যাত্রী কম রেখেই এবং অর্থাৎ সিট ফাঁকা রেখেই। তবে দুপুরের পর এখানে উপচে পড়া ভিড় বা যেখানে বাস স্ট্যান্ডগুলো আছে উপচে পড়া ভিড় হবে বলে ধারণা করা হচ্ছে। মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। ভারতে চলে যাওয়া শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জয় বাংলা ব্রিগেড নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে দেশে গৃহযুদ্ধের ষড়যন্ত্র করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে রাষ্ট্রদ্রোহের সুস্পষ্ট উপাদান রয়েছে এমন অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলাটি করা হয় ঢাকার সিএমএম আদালতে। অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের 19শে ডিসেম্বর ওই মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করা হয়। তারা গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দিতে যুদ্ধের প্রত্যয় জানায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
স্থানীয় সময় সকাল 10টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। স্থানীয় সময় বেলা 11:15টায় প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে অধ্যাপক ইউনুস চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি বিনিয়োগ সংলাপে যোগ দেবেন। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন। এছাড়াও প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো, জ্বালানি খাতে বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ের উপর 3টি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। 4 দিনের সফরে গত বুধবার চীনে পৌঁছান প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার সেখানে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য রাখেন। চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে চীন। দেশটির হাইনান শহরে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে চীনা উপপ্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠকে এসব আলোচনা হয়। চীনের হাইনান শহরে বোয়াও সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এসব বৈঠকে গুরুত্ব পেয়েছে সম্পর্ক উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির কথা। বৈঠক হয়েছে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে আরও বেশি গম ও সার রপ্তানির আগ্রহ জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা জানান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অর্থ সংক্রান্ত বিষয়গুলো সমাধান হয়েছে এবং বছরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বৈঠক হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডং ইয়োর সঙ্গে। চীনে বৃহৎ পরিসরে ফল ও কৃষিপণ্য রপ্তানিতে সংস্থাটির সহযোগিতা চেয়েছেন অধ্যাপক ইউনুস। এ সময় খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক জানান, বাংলাদেশি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে একটি নতুন নেটওয়ার্ক স্থাপন করা হবে। রপ্তানির জন্য নতুন প্রকল্প নেয়ার কথাও জানান কু ডং ইউ। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। দুই দেশের বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধিতেও একমত হয়েছে। এ সময় চীনা ঋণের সুদের হার 3% থেকে 1-2% নামিয়ে আনার অনুরোধ জানানো হয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। একই সঙ্গে ভোট গ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হওয়ায় শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয়। মেয়র হিসেবে শপথ নেবেন কিনা সেই সিদ্ধান্ত বিএনপি নেবে বলে জানিয়েছেন মামলায় বিজয়ী ইশরাক। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। যদিও সে নির্বাচনে ভোট গ্রহণে কারচুপি, ফলাফলে অনিয়মের অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফল ও প্রজ্ঞাপন বাতিল চেয়ে নির্বাচনের 1 মাস পর মামলা করেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আসামি করা হয় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, বিজয়ী প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও তৎকালীন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সহ 8 জনকে। বৃহস্পতিবার এই মামলার রায় দেয় আদালত। ভোট গ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হয় মেয়র শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয়। বিএনপির সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে আদালত। রায় ঘোষণার পর ইশরাক হোসেনের আইনজীবী জানান, গেজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নিতে পারবেন ইশরাক হোসেন। সরকারের নির্বাচন কমিশন এবং কমিশনের যে লোকজন তারাও সহায়তা করে যে এক পেছে রায় নিয়েছিল। আজকের বিজ্ঞ আদালত এই 5 বছরের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেই রায়টাকে বাতিল করেছেন। সেই রায় বাতিল করে আমাদেরকে এই আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন। তবে মেয়র হিসেবে শপথ নেবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে দলের উপর নির্ভর করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ যে একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক। রায়ের পর বিজয়ী ইশরাক হোসেন বলেন, ভোটার কিংবা জনগণ নয়, অনিয়মই ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের জয় পাওয়ার হাতিয়ার। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র রমজানে অসহায় দরিদ্র মানুষের পাশে বস্তা ভর্তি খাবার নিয়ে আমরা বিএনপি।
দিচ্ছে ছিন্নমূলদের কয়েকদিনের খাবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় শুধু খাবারই নয়, নতুন বাড়ি, নগদ অর্থ, চিকিৎসা সেবা সহ অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে সংগঠনটি। অন্তত এক সপ্তাহের নিত্যপণ্য সহ নানা ধরনের খাবার এই বস্তায়। আর সেই বস্তা ভর্তি খাবার নিয়ে নিরলস ছুটছেন আমরা বিএনপি পরিবারের একদল কর্মী। রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন তারা। দুস্থ কিংবা অসহায় মানুষ দেখলেই ছুটে যাচ্ছেন। কোনো কিছু বুঝতে না দিয়েই চুপচাপ রেখে যাচ্ছেন খাবার ভর্তি বস্তা। যিনি পাচ্ছেন তিনি জানলেনই না কে তার জন্য রেখে যাচ্ছেন খাবারের ব্যাগ। ডান হাতে দান জানবে না বাম হাত, এ যেন কাউকে সহযোগিতার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার অনন্য উদাহরণ। ব্যতিক্রমী এ আয়োজনের কারিগর আমরা বিএনপি পরিবার। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের নেতা জনক তারেক রহমান উনি কিন্তু আসলে মিছিল মিটিং করাটাই বড় রাজনীতি না, উনি কিন্তু একটু রাজনীতিকে একটু অন্য লাইনে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সেবামূলক। চেষ্টা করতেছি আমরা একের পর এক কাজ করে যাচ্ছি সবার সেবামূলক। আসলে কোনটা আলোচিত হবে কোনটা সমালোচিত হবে জানি না, তবে আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে। আমরা প্রতিদিন 2-3টা টিমে ভাগ হয়ে আমরা বিএনপি পরিবার বাংলাদেশে বিভিন্ন প্রান্তরে কাজ চালিয়ে যাচ্ছি জনাব তারেক রহমানের নির্দেশে। অসহায় দরিদ্র মানুষের পাশে গত 1 যুগ ধরে নানাভাবে সহযোগিতা করছে আমরা বিএনপি পরিবার। লক্ষ্য সমগ্র বাংলাদেশকে দরিদ্রমুক্ত এক পরিবারে অন্তর্ভুক্তি, যার প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা আপোষের রাজনীতি করেছে তাদের কাছে প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই, লুটপাটের স্বাধীনতাই প্রধান। এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ বলেন, প্রথম দ্বিতীয় স্বাধীনতা নিয়ে যে বিতর্ক তা অবান্তর। ভারতের মদদে শেখ হাসিনা অবৈধভাবে 3 মেয়াদে ক্ষমতায় থেকেছেন উল্লেখ করে তিনি বলেন, বিদেশিদের খুশি করতেই নতজানু পররাষ্ট্রনীতি তৈরি করে আওয়ামী লীগ। তবে প্রতিবেশী হিসেবে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার পক্ষে নাহিদ। বলেন, এই সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। গণতান্ত্রিক সম্পর্কে চাইলে ভারতকে তিস্তার পানি সহ সব প্রাপ্য বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে। শেখ হাসিনার বিষয়ে ভারত কি পদক্ষেপ নেয় তার ভিত্তিতে ফরেন পলিসি ঠিক করার পরামর্শ তার। যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলও ছিল, এখনো ছিল। তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ, তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। যেখানেই চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য চলবে, সাথে সাথে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতা জীবন দিয়েছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। সেই বাংলাদেশ বাস্তবায়নে চাঁদাবাজি, মাদক শক্ত হাতে দমন করা হবে। বলেন, অনেকে চাঁদাবাজিকে অধিকার মনে করেন। যেখানেই দেখবেন যে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরে দিয়ে টাকা নেওয়া হচ্ছে, সেখানেই প্রতিবাদ করবেন, সেখানেই রুখে দেবেন। স্থানীয় প্রশাসন, পুলিশ এই চাঁদাবাজদের এবং মাদক সন্ত্রাসদের দমনে কাজ করে যাচ্ছে। আমি মুরাদনগরবাসীকে আহ্বান জানাবো, আপনারা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে ক্রেতার ভিড়। সুতির পাশাপাশি সিনথেটিক ফেব্রিকের 3 পিস ও পাঞ্জাবি কিনতেও ক্রেতার আগ্রহ দেখা গেছে। চাঁদ রাত পর্যন্ত পণ্যভেদে রয়েছে 70% ছাড়। এছাড়া বিভিন্ন অফার তো আছেই। শেষ সময়ের কেনাকাটা
তাই নির্বাচিত পোশাকের দোকানেই ঢু মারছেন ক্রেতারা। এক্ষেত্রে ভরসা দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো। মোহাম্মদপুরের শপিং পাড়া রিং রোডে মিথ লাইফস্টাইলের এই আউটলেট। সংগ্রহে আছে সালোয়ার কামিজ, কুর্তি, পাঞ্জাবি, ছেলেদের ক্যাজুয়াল ও ফর্মাল পোশাক। ঈদ উপলক্ষে এসব পোশাকে আনা হয়েছে উৎসবের আবহ। মিথের হাওয়াই শার্ট ক্রেতাদের মধ্যে জনপ্রিয়। এছাড়া পাঞ্জাবিতেও আগ্রহ আছে বেশ। তরুণদের জন্য রাখা হয়েছে কাবলি সেট। মিথের সব প্রোডাক্ট হচ্ছে আমার খুব পছন্দের, কারণ হচ্ছে আমি মিথের রেগুলার কাস্টমার। তার মধ্যে হাওয়ার শার্টগুলো হচ্ছে আমার খুব ফেভারিট। গরমের জন্য এগুলো খুব উপযুক্ত। হাফাতাগুলো আর কি ইজি হয় আমাদের জন্য। এখানে কালেকশনগুলো খুব ভালো, কাপড়গুলো খুব ভালো, পরে কমফোর্টেবল ফিল হয় একটা। ঈদ কালেকশন তো ভালো এবার, আর কাপড় এদের কাপড়গুলি কমফোর্টেবল আর কি। ঈদের সালোয়ার কামিজে সিনথেটিক কাপড় ও ভারী নকশা চান অনেকেই। ক্রেতারা জানান উৎসবধর্মী লুক আনতে হলে এসব অনুষঙ্গ চাই। তাই চাহিদার কথা ভেবে দেশীয় বুটিক্সের পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় থ্রি পিসের সম্ভার রেখেছে মিথ লাইফস্টাইল। আমার বাসায় সবারই সিনথেটিকটাই বেশি পছন্দ হয়, তো আমরা সেভাবেই করি। নিজস্ব প্রোডাক্টের পাশাপাশি আমাদের এবার আমরা ইম্পোর্টেড আইটেমও কিছু অ্যাড করেছি, যেমন হচ্ছে আমাদের আনস্টিচ অনেক পাকিস্তানি ড্রেস আমরা অ্যাড করেছি। এছাড়াও আমাদের ইম্পোর্টেড পোলো শার্ট আছে। মিথে বিভিন্ন পোশাকে চাঁদরাত পর্যন্ত থাকছে 70% ছাড়। এছাড়া বাংলালিংক অরেঞ্জ ক্লাবের আনলিমিটেড 10% ছাড় তো থাকছেই। বাংলালিংকে আমাদের ক্যাম্পেইন চলছে, অরেঞ্জ ক্লাব গ্রাহকদের জন্য 10% অল প্রোডাক্টে ডিসকাউন্ট পাচ্ছে। ঈদের জন্য তো মতো পাঞ্জাবি পায়জামা সবাই পছন্দ থাকে। ছোটদের পোশাকেরও বৈচিত্র্যময় সংগ্রহ আছে। ছোটদের পাঞ্জাবি নিতে অনেকেরই পছন্দ এই ব্র্যান্ড। সুতি এবং সিনথেটিক দুই ধরনের কাপড়েই পাওয়া যাচ্ছে ছোটদের পোশাক। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বেচা কেনা। সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে মার্কেট ও বিপণী বিতানগুলোতে। পাশাপাশি বিভিন্ন শোরুমে রয়েছে ক্রেতাদের ভিড়। নতুন জামা জুতোর পাশাপাশি টুপি, তসবি ও আতরের দোকানেও ভিড় ক্রেতাদের। সাধ্যের মধ্যে কিনতে পেরে খুশি তারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত খুলনা নগরীর ফুটপাত থেকে অভিজাত শপিং মলে ঈদের কেনাকাটার ভিড়। প্রতিটি মার্কেটে ক্রেতাদের ভিড়ে হিমশিম খাচ্ছে বিক্রেতারা। মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে বিদেশি জর্জেট কাপড়। পাওয়া যাচ্ছে সর্বনিম্ন 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। এই বছরে মূলত পাকিস্তানি ড্রেসটার চাহিদা অনেক বেশি। দাম ঠিক আছে, দাম হিসাবে কাপড় হিসাবে দাম ফিক্স প্রাইস ঠিক আছে, মানও ভালো অনেক। ছেলেদের দেশি পাঞ্জাবির পাশাপাশি পছন্দের তালিকায় রয়েছে বিদেশি পাঞ্জাবি। ভিড় রয়েছে বিভিন্ন শোরুম ও টুপি এবং তসবির দোকানেও। ঈদের কেনাকাটা তো সেইভাবে করে কেনা যাচ্ছে না, যাই হোক যা কিনতেছে আলহামদুলিল্লাহ ভালো কিনতেছে। কাপড় বেরিয়েছে আমাদের এক্সেপশনাল ভাঙচুর কাপড়, স্টিচ কাপড়ের ভিতরে এটার চাহিদাও অনেক বেশি। দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরও জমে উঠেছে ঈদের বেচাকেনা। শহরের নিউ মার্কেট, মুন্সিবাজার সহ বিভিন্ন মার্কেটে বেড়েছে বেচাকেনা। মেয়েদের পছন্দে বিদেশি পোশাক থাকলেও ছেলেদের তালিকায় রয়েছে দেশি পাঞ্জাবি। গাউন জামা দেখতেছি মোটামুটি ভালোই আছে, দামটা বেশি না, সামঞ্জস্যপূর্ণই আছে। আগে যে ইন্ডিয়ান পণ্য এবং বিদেশি পণ্যের প্রতি তাদের একটা আগ্রহ ছিল, এখন আমরা যারা ব্যবসায়ী আছি আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে দেশীয় পণ্যের প্রতি তারা একটু আগ্রহটা বাড়ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে সিরাজগঞ্জের 9 উপজেলার বিভিন্ন বিপণী বিতানগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। প্রাধান্য পাচ্ছে গ্রীষ্মকালীন পোশাক। ভিড় রয়েছে জুতা থেকে শুরু করে কসমেটিক্সের দোকানে। কাজ করা 3 পিস, জর্জেট 3 পিস, সিল্কের 3 পিস সবগুলো আইটেমই আছে। খাগড়াছড়ির 9 উপজেলায় মধ্যরাত পর্যন্ত চলছে কেনাবেচা। জেলা শহরের বড় শপিং সেন্টারে ছুটছেন ক্রেতারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের ব্যবধানে সব পর্যায়েই বেড়েছে চালের দাম। মিল পর্যায়ে কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা, আর খুচরায় কেজি প্রতি বেড়েছে 8 টাকা পর্যন্ত। মিল মালিকদের দাবি, কর্পোরেট ব্যবসায়ীদের অতিরিক্ত মজুদ এবং ধান সংকটের কারণে চালের দাম বাড়তি। হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। 10 দিন আগেও যেখানে মিলকেটে মিনিকেট চালের দাম ছিল 78 টাকা, 2 দফা দাম বেড়ে এখন তা 82 টাকা। খুচরা পর্যায়ে 6 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 81 থেকে 84 টাকা কেজিতে। গত সপ্তাহে আমরা যে মিনিকেট চাউল 78 টাকা বেচলাম,
সেটা এখন 80 থেকে 82 টাকা পর্যন্ত বেচছি। মিনিকেট চাউলগুলো যেগুলি আপনার 2000-এর মধ্যে বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে সেটা 2050। দাম বৃদ্ধির জন্য বিক্রেতারা মিল মালিকদের দায়ী করলেও মানতে নারাজ তারা। তাদের দাবি, কর্পোরেট ব্যবসায়ীদের অতিরিক্ত মজুদ ও ধান সংকটে বেড়েছে চালের দাম। যেহেতু বড় বড় মিলাররা একটা মার্কেটে একটা বাজার সংকট করে রাখছে, যার কারণে আসলে অরিজিনাল চাউলের দাম বেশি। মিলারদের কাছে কোনো ধান মজুদ পাবেন না, বরঞ্চ তাদের কাছ থেকে ধান কিনে এনে আমরা এখন চাল বানাই বেচতেছি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের মিলগেটে 2 সপ্তাহে মিনিকেট চাল কেজি প্রতি বেড়েছে 5 থেকে 6 টাকা, খুচরায় 9 টাকা বেড়ে দাঁড়িয়েছে 160 টাকা পর্যন্ত। এ সময়তে ধানের দাম বাড়ে না, পারতপক্ষে কমে, কিন্তু এই বছর মনে হচ্ছে ব্যতিক্রম। কর্পোরেট ব্যবসায়ীদের মজুতদারি ও ধান সংকটের কথা স্বীকার করেছে কৃষি বিপণন বিভাগ। এসিআই অথবা মেঘনা যে গ্রুপগুলো আছে, যাদের কথা আপনি বলে থাকেন আর কি, ইনাদের যারা আর কি, তাদেরকে আরও বেশি সহনশীল হতে হবে, আরও বেশি ভোক্তা বান্ধব হতে হবে। নওগাঁয় 10 দিনে সরু চালের কেজি 72 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। ব্রাহ্মণবাড়িয়ায় পাইকারি আড়তেও দাম বেড়েছে কেজি প্রতি 2 টাকা। ধান বেশি দামে কিনতেছি, বেশি দামে চাল বেচা লাগছে, কিন্তু ওনাদের আগে ধান কিনা ছিল, সেই ধানগুলা যদি এখন ভেঙে যদি এই কম দামে বিক্রি করে, তাহলে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ আছে। নতুন ধান না ওঠা পর্যন্ত চালের দাম কমার আশা নেই বলছেন ব্যবসায়ীরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার রোজার পণ্য আমদানিতে নতুন করে যুক্ত হয়েছে 317টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, আওয়ামী লীগ আমলে আমদানি হাতে গোনা কয়েকজনের নিয়ন্ত্রণে ছিল। দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে যাওয়ায় ব্যবসায় সুস্থ প্রতিযোগিতা বেড়েছে। পণ্য আমদানি গতবারের চেয়ে 9 লাখ টন বেড়ে 35.5 লাখ টনে উন্নীত হয়েছে, যার প্রভাব পড়েছে পণ্যের দামে। রোজায় ছোলা, খেজুর, ডাল, তেলসহ বেশ কিছু পণ্যের আমদানি বাড়ে। এসব পণ্যের বেশিরভাগ আমদানি করত কয়েকটি গ্রুপ। 5 আগস্ট সরকার পতনের পর এবারে চিত্র ভিন্ন। পণ্য আমদানিতে যুক্ত হয়েছে নতুন নতুন প্রতিষ্ঠান। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী গত 3 মাসে রোজার 8টি পণ্য আমদানি করেছে 499টি প্রতিষ্ঠান। এর মধ্যে 317টি প্রতিষ্ঠান এর আগে কোনো পণ্য আমদানি করেনি। এবার আমদানিতে নতুন করে সক্রিয় হয়েছে সামুদা এডিবল অয়েল, রূপসা এডিবল অয়েল, ক্রাউন অ্যাগ্রো ইন্ডাস্ট্রির মতো প্রতিষ্ঠানগুলো। আবার মদিনা গ্রুপ, নাসা গ্রুপ, এস আলমের মতো প্রতিষ্ঠানের এবার আমদানি নেই বললেই চলে। একসময় ছিল যে আওয়ামী লীগের আমলে বড় ব্যবসায়ীদের হাতে নিয়ন্ত্রণ ছিল, এখন ছোট ছোট যে ধরনের ব্যবসায়ীরা আছে ওরাও এখন মোটামুটি নিয়ন্ত্রণে ব্যবসা করতেছে। ইতিবাচক দিক, তবে ইটিকে আমার মনে হয় যে আরও প্রসার করা উচিত, সবাইকে সমান সুযোগ করা দেওয়া উচিত এবং ব্যবসায়ী বা আমদানি ক্ষেত্রে যেন কোনো বৈষম্য শিকার না হন। নিত্যপণ্যের ব্যবসায় নতুন নতুন আমদানিকারক যুক্ত হওয়াকে বাজারের জন্য ইতিবাচক বলছে ক্যাব। সাপ্লাই লাইনে যদি আপনি বিষয়টাকে স্বাভাবিক রাখতে চায়, তাহলে কিন্তু এই যে ডিস্ট্রিবিউটর যারা আছেন অথবা তার এসআরও যারা আছেন, যাদের মাধ্যমে বিতরণগুলো করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে একটু নজরদারি থাকা উচিত। আগামীতেও পণ্য আমদানিতে সুস্থ প্রতিযোগিতা যেন বজায় থাকে, সেজন্য সরকারকে আলাদা পরিকল্পনার তাগিদ ক্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী, পাহাড় ও ঝর্ণার সৌন্দর্য উপভোগে পর্যটকদের অন্যতম গন্তব্য খাগড়াছড়ি। এবার ঈদ ও বৈশাখী উৎসব কাছাকাছি সময় হওয়ায় প্রচুর পর্যটক সমাগমের আশা ব্যবসায়ীদের। দর্শনার্থীদের বরণে প্রস্তুতি নিচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক থাকবে ট্যুরিস্ট পুলিশ। পাহাড় অরণ্য, ঝিরি, ঝর্ণা সহ প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার পার্বত্য জেলা খাগড়াছড়িতে। বছর জুড়েই আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, ডিংছা ঝর্ণা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে মুখরিত থাকে পর্যটকদের পদচারণায়। তবে ঈদ সহ যে কোনো উৎসবে ভিড় বাড়ে কয়েক গুণ। এবার ঈদে পর্যটকদের বরণে বিভিন্ন পর্যটন কেন্দ্রে চলছে মেরামত ও সংস্কারের কাজ। ভালো সেবা দিতে প্রস্তুত সংশ্লিষ্টরা। আলুতিলা পর্যটন কেন্দ্রের সব পর্যটক বরণের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মূল আকর্ষণ হচ্ছে ঝুলন্ত ব্রিজ, ওইটার কাজ চলতেছে, আর ভিতরে প্লাস যে উন্নয়ন কাজগুলো চলতেছে। আমরা আশা করতেছি গত বছরের তুলনায় এবার পর্যটকের সমাগমটি বাড়বে। ঈদ ও বৈশাখী উৎসব কাছাকাছি সময়ে হওয়ায় এবার টানা কয়েক সপ্তাহ পর্যটক সমাগম থাকবে বলে আশা ব্যবসায়ীদের। সাজেকে আমাদের যেটুকু অংশ পুড়ে গেছে
তার চেয়ে বেশি অংশ রিসোর্ট খালি আছে এবং পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে, ট্যুরিস্ট স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে। পর্যটকদের জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটন কেন্দ্রে সার্বক্ষণিক টহলের পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ টিমও। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের 3টি ভাগে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি পর্যটন স্পটে, ঈদের পূর্বে, ঈদের দিন এবং ঈদের পরবর্তী। যেহেতু সরকারিভাবে প্রায় 9 দিনের মতো ছুটি, সেই ক্ষেত্রে আমরা ঈদের পূর্বে আমাদের 6-1 একটা ডিউটিতে থাকবে, এটা আলুটিলা পর্যটন স্পটে। টানা ছুটির সময় খাগড়াছড়ি ও সাজেকে লক্ষাধিক পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের বেলুচিস্তানে আবারও হামলার ঘটনা ঘটেছে। প্রদেশটি থেকে করাচিগামী বাস থামিয়ে যাত্রীদের পরিচয় যাচাইয়ের পর 5 জনকে হত্যা করা হয়েছে। নিহতরা সবাই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। এছাড়া একজন গুরুতরভাবে আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমনকি হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে একটি ট্রলার ও একটি গাড়িতেও আগুন দেয় বলে জানানো হয়েছে। এই হামলায় বেলুচ লিবারেশন আর্মিকে দায়ী করা হলেও এই ঘটনার দায় স্বীকার করেনি কেউ। তবে এর আগেও গোষ্ঠীটি বেলুচিস্তানের বিভিন্ন মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে একই ধরনের হামলা চালিয়েছে। হামলার ঘটনার তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তামিম ইকবালের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে, নেওয়া হয়েছে কেবিনে। 2-1 দিনের মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন তিনি। সুস্থ হয়ে উঠতে তামিমকে বদলাতে হবে জীবনযাপনের ধরন। মানসিক অবস্থা ভালো না হলেও সময়ের সাথে মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জীবনে লড়াই করে শঙ্কামুক্ত হয়ে রাজধানীর এভার কেয়ারে আপাতত অবস্থান তামিমের। ডাক্তাররা রাখছেন আলাদা নজর। যদিও স্বস্তির খবর, কেবিনে নেওয়া হয়েছে সাবেক অধিনায়ককে। যেটা হয় অনেক সময় কনসেন্ট দিতে দেরি করে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, তখন দেখা যাচ্ছে পেশেন্টের মাসেল ড্যামেজ অনেক বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি, ইকোতেও সামান্য মুভমেন্ট কমছে, হার্টের মুভমেন্ট, বাট ইনজেকশন ফ্যাকশন যা আছে হি ক্যান লিভ এ ভেরি গুড লাইফ। 2-1 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তামিম। তবে সতর্ক থাকতে হবে 1 মাস। নিয়মিত করাতে হবে চেক আপ। সুস্থ জীবনের জন্য আমূল পরিবর্তন আনতে হবে জীবনযাত্রায়। এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলেও হতে পারে। সো ওকে অ্যাসেস করতে হবে, ওকে রেগুলার ফলোআপে থাকতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, মোটিভেশন করতে হবে, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস। মাত্র 36 বছর বয়সে এমন দুর্ঘটনা, তামিম সেটা কিছুতেই মানতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাউন্সিলিংয়ে রাখা হয়েছে তামিমকে। ওইটাকে নিতে পারছে না, সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না যে এইটা হবে, ওইটা সে কল্পনা করেনি। বাট এটা কিন্তু অনেক ইতিহাস আছে, অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে এবং অজ্ঞানে পড়ে গেছে, এরকম অনেক ইতিহাস আছে। এমন ঘটনার পর মাঠে ফেরা অনেকটাই অসম্ভব। তামিমের ফেরার সম্ভাবনাও কম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিতে চান চিকিৎসকেরা। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার মধ্যে একটা স্ট্রেস থাকে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।